সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের মতো আজকে আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্বের যে পর্যালোচনা, ইসলাম চ্যানেলের সাপ্তাহিক মুসলিম বিশ্বে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আপনারা সবাই জানেন গত এক সপ্তাহে 1.7 বিলিয়ন মুসলিমস, যার মধ্যে প্রায় 57টি মুসলিম কান্ট্রি রয়েছে, সেই কান্ট্রিগুলোতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলীর মধ্য থেকে আমরা আপনাদের সামনে 4 থেকে 5টি ঘটনা, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে তুলে ধরব, আলোচনা করব, পর্যালোচনা করব এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে তাহলে আপনারা দিতে পারবেন। আপনাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে সেটিতে আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে প্রথম ঘটনা, আপনারা সবাই জানেন গত এক সপ্তাহ নয়, শুধু আরও বেশি যে ঘটনাটা মুসলিম বিশ্বকে আলোড়িত করছে সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, এই সংঘাতটা একটি নতুন রূপ নিয়েছে। কেন এবং কীভাবে রূপ নিয়েছে, এর সাথে অন্যান্য রিজিওনাল যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেগুলোও এখন ক্রমান্বয়ে জড়িত হয়ে পড়ছে এই ঘটনায়। এটি এখনও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা গত সপ্তাহেও ঘটে গিয়েছে। আগের সপ্তাহ থেকে শুরু করে গত সপ্তাহ পর্যন্ত এই ঘটনার যে ডকুমেন্টারি, আমরা প্রথমেই তার ডকুমেন্টারি দেখব এবং তারপরে এটি আমরা পর্যালোচনা করব। আমাদের সাথে গেস্ট থাকবেন এবং আপনারা যদি মতামত দিতে চান, স্ক্রিনের নিচে আপনাদের নাম্বার আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি ডকুমেন্টারির দিকে। ইরানে হামলা করে সারা বিশ্বের হাসির খোরাক হয়েছে ইসরায়েল। এটাকে নাকি হামলা বলে। মান সম্মান রক্ষার্থে ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল। সেগুলো পারমাণবিক কেন্দ্র ধ্বংস তো দূরের কথা, মাটিতে পড়ার আগেই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ ইরানের মাটিটাও কাঁপাতে পারল না নির্লজ্জ ইসরায়েল। বিশ্ব আবারও দেখল নতুন এক ইরানকে, যে ইরান শুধু বুক চিতিয়ে আক্রমণই করতে পারে না, বরং জালিমদের হামলা মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিতে পারে। ইরানের হামলার জবাব দিতে এক সপ্তাহের টান টান প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যা লিখল ইসরায়েল, তাতে দেখা গেল দেশটি অঙ্কে বড্ড কাঁচা। ইরানের 300 মিসাইলের জবাবে ইসরায়েল পাঠিয়েছে 3টি। আদতে মান সম্মান যা ছিল এই হামলার পর তাও গেল ইসরায়েলের। ঘোষিত না হলেও এটা যে একটা যুদ্ধ ছিল সেটা সবার জানা। হামলার ব্যাপকতা, সাহস, পরিকল্পনা, হামলা ঠেকানোর ক্ষমতা কিংবা মানসিক দৃঢ়তা, সব ক্ষেত্রেই বড় ব্যবধানে জিতে গেল ইরান। ওদিকে লজ্জায় মুখ লুকানোর জায়গাটাও পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের সাথে চরম লজ্জায় পড়েছে ইসরায়েলের বন্ধুরাও। ইসরায়েলে ইরানের উপর্যুপরি হামলার পর পাল্টা হামলা যে আসবে সেটা অনুমেয়ই ছিল। হামলার তীব্রতা কেমন হবে সেটাই ছিল দেখার বিষয়, কিন্তু শুক্রবার যা দেখা গেল তা দেখে হাসল দুনিয়ার মানুষ। ইরানের আকাশে দেখা গেল খই ফোটার মতো কি যেন ফুটছে। পরে শোনা গেল এগুলো ইসরায়েলের পাঠানো ক্ষেপণাস্ত্র, যেগুলোকে আকাশেই শেষ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে পাল্টা হামলা না চালাতে বারবার ইসরায়েলকে সতর্ক করে আসছিল দেশটির মিত্ররা, কারণ সবারই জানা ছিল সেই ইরান আর এই ইরান এক নয়। ইরান ঠিকমতো চেপে ধরলে ইসরায়েল দেশটাই গায়েব হয়ে যেতে পারে। একদিকে লজ্জা, অন্যদিকে ভয়, এই দুইয়ে কুঁকড়ে যাওয়া ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু এগুলোকে যদি হামলা বলা হয় তাহলে ইসরায়েলে ইরানের হামলাকে বলতে হবে মহা হামলা। অর্থাৎ ইরানের কাছে সামরিক কিংবা মানসিক দুই পর্যায়েই ধোলাই খেল ইসরায়েল। এদিকে ইরান হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ট্রিগারে আঙুল রাখা আছে। এখন ইরান এই হামলার জবাব দেবে কিনা সেটা সময়ই বলে দেবে। আর ইরান একবার হামলা শুরু করলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েলের মুখোশ খসে গেছে, বের হয়ে গেছে তার আসল চেহারা। ইসরায়েল যে একটা কাগজে
যে বাঘ বাস্তবে বিড়াল সেটা জেনে ফেলেছে পুরো বিশ্ব। গাজায় হামলা করে এমনিতেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েল। ইরানের সাথে এমন পরাজয়ে ইসরায়েল এখন নিজের কাছেও বড্ড একা। পবিত্র শুক্রবারে হামলার দিনক্ষণ ঠিক করেছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু জানে না শুক্রবারে আরও শক্তিশালী হয়ে ওঠে ইরান। শুভ দর্শক মণ্ডলী, আপনারা ডকুমেন্টারি দেখলেন। আজকে আমাদের সামনে গেস্ট হিসাবে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ব্যারিস্টার তালহা জামিল, বিশিষ্ট লয়ার। এবং আপনারা তালহা জামিলকে বিভিন্ন সময় বিভিন্ন মুসলিম ইস্যুতে দেখে থাকেন। এমসিবির সাবেক এবং বর্তমান নেতা, সাবেক বা বর্তমান, যাই হোক। ব্যারিস্টার তালহা জামিল, আমরা ডকুমেন্টারির সব বিষয়গুলো আমরা আনছি না, আমরা আনছি যে ইসরায়েল স্বাভাবিকভাবেই যেটা ইরানের, যে ইরান 13 তারিখ, বিশেষ করে 13ই এপ্রিল শনিবারে যে ড্রোন অ্যাটাক ইসরায়েলকে করলো, সেটা তো ঘোষিত, এটা তো ইয়ে না। কিন্তু ইরান যেটা বললো যে 2রা এপ্রিল যেটা তার কনসুলেটে যে ইয়ে করা হয়েছে, 1 এপ্রিল বা 2রা এপ্রিল, যাই হোক, কনসুলেটে যে হামলা করা হয়েছে সিরিয়াতে, দামেস্কাসে, সেইটার উপর ভিত্তি করে এবং তার আগে বিভিন্ন সময়ে যে ইয়েগুলো করা হয়েছে সেইটার তারা জবাব দিল, যেটা ডিক্লেয়ার করে জবাবটা দিল। এরপরে আমরা সেটা আলোচনাও করেছি যে আমরা ডিক্লেয়ার জবাব দিই। এরপরে দেখা গেলো যে এই ডিক্লেয়ার জবাবের পরে ইসরায়েল সেটার একটা হুমকি দিল যে তারাও এটাকে ইয়ে করবে, যদিও ইরান বলল যে তারা আপাতত এটা কনক্লুডেড তাদের। এরপরে দেখা গেল যে ইস্পাহানে বোধহয় 3টা ইয়ে করা হয়েছে, ক্ষেপণাস্ত্রে হামলা হয়েছে। তো এই প্রথম আমার প্রশ্ন হলো যে এইটা কি আসলেই ইসরায়েল ওই হামলার জবাব দিল, নাকি এটা আসলে ইসরায়েল এখনও তার ক্যাবিনেট বোধহয় বারবার মিটিং করেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত, যেটা আমরা মিডিয়াতে দেখেছি, দেয় নাই। তারা বলেছে জবাব দিবে, কিন্তু কখন কিভাবে দিবে সেটার কথা তারা বলে নাই। তো এই যে এটার যে পাল্টা যেটা আসলো, বা আমেরিকা যেটাকে বলল যে না আমরা ডাইরেক্টলি কোনো মানে ইরানকে ডাইরেক্টলি কোনো অ্যাটাকের সম্ভাবনা আমেরিকা থেকে নাই, যেটা নেতানিয়াহু বারবার চাচ্ছিল। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে ইসরায়েল কিন্তু এখনো প্রকাশ্যে স্বীকার করেনি যে ওইটা তারাই করেছে, 3টা অ্যাটাক যেটা হয়েছে, কিন্তু সবাই ধারণা করছে যে এটা ইসরায়েলই করেছে। হ্যাঁ, আর ইসরায়েল ছাড়া আর কেউ এখানে এরকম করার কথা না, কোনো কারণ নেই এট দিস মোমেন্ট। বাট ইসরায়েল যদি করে থাকে, কেন তারা সেটা করলো? ক্লিয়ারলি ইসরায়েল এর চেয়ে বেটার ক্যাপাবিলিটি তাদের আছে, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। তো তার মানে হলো ইসরায়েল যদি করে থাকে তারা ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করছে, যে একদিকে তারা অনেকটা বাংলাদেশি প্রবাদের মতো, যে দড়ি মাছ না চুই পানি, বা সাপও মরলো লাঠিও বাংলো না। তো তারা দেখাইতে চাইলো তাদের জনগণের কাছে যে না আমরা এটার ইরানের জবাব দিয়েছি, কিন্তু এটার ক্ষয়ক্ষতি এই পরিমাণ না যে ইরান আবার এটার কাউন্টার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ফিল করবে। যেমন যদি এই অ্যাটাকটা ইরানের বড় ধরনের কোনো ক্ষতি করতো, নিউক্লিয়ার ইনস্টলেশন বা আর কোনো এরকম মেজর ইয়ে করতো বা ক্ষয়ক্ষতি হইতো, জীবন প্রাণহানি হইতো, তাহলে কিন্তু ইরানের পক্ষে রেসপন্স না করে খুব একটা সুযোগ থাকতো না। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল এইটাতেই সীমাবদ্ধ রাখবে নাকি আরও করবে? আমার মনে হয় আর করবে না, যদিও সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু যদি করতে চাইতো তাহলে তারা এই এত ছোট আকারে কেন করলো? ইট জাস্ট ডাজন্ট মেক সেন্স। আরেকটা বিষয় যেটা যে উভয় পার্টি মনে হচ্ছে তারা চাচ্ছে না যে এটা এসকালেট করুক। এটার একটা এভিডেন্স হলো যে ইরান তো ইসরায়েলের সঙ্গে ইরানের যে টানাপোড়েন, এটা কিন্তু সরাসরি খুব কম, অধিকাংশ সময় হয় তাদের প্রক্সির মাধ্যমে, হেজবুল্লাহ, হামাস বা আরো যারা আছে, এবং এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে হেজবুল্লাহ। ইরান যখন ইসরায়েল অ্যাটাক করে 14 তারিখ বা 13 তারিখ, তখন কিন্তু হিজবুল্লাহ মিসাইল ছুড়েছে, কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত হিজবুল্লাহর ওই হিজবুল্লাহর উপরে কোনো অ্যাটাক সেরকমভাবে করেনি, স্বাভাবিকের বাইরে কোনো কিছু করেনি। তার মানে ক্লিয়ারলি তারা হিজবুল্লাহকে ড্রয়িং করতে যাচ্ছে না। ইরানিয়ান এমবেসি থেকে যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেইখানে কিন্তু হিজবুল্লাহর নাম নেওয়া হয়নি। তো এই জন্য ধারণা করা হচ্ছে যে উভয় পার্টি চাচ্ছে যে তাদের ফেস রক্ষা হোক, কিন্তু ফার্দার কোনো যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন যেন না হয়। আচ্ছা, এখানে সম্পূরক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকে মনে করে থাকে যে কথাটা ইম্পর্টেন্ট, যে ইসরায়েল ডাইরেক্টলি কখনোই ইরানের সাথে এইভাবে ইয়ে করে না,
এইভাবে বিভিন্ন সময় যে ইয়েগুলো করেছে কোনোটাই সে ডিক্লেয়ার করে নাই যেটা আমরা করেছি ফর এক্সাম্পল, বা ইরানের মতো এরকম ডিক্লেয়ার করে নাই। বলা হয়ে থাকে যে নেতানিয়াহু চাচ্ছে, বারবার চেষ্টা করতেছে যে গাজা ইস্যুকে যদি ইরানের এই ইস্যু দিয়ে প্রমিনেন্ট করা যায়, গাজা ইস্যু যাতে কম হয় এবং আমেরিকাকে যুদ্ধে নিয়ে আসতে, বা আমেরিকা ডাইরেক্টলি যদি কোনো কিছু, যেটা আমেরিকা যতই ইরানের বিরুদ্ধে তার থাক, একটা সেইংস রয়েছে যে আমেরিকা কখনোই ইরানের বিরুদ্ধে ডাইরেক্টলি এইভাবে করবে না। তো এই ইস্যুটা কি এটা কি ভিত্তি আছে বা যুক্তি আছে? বা এটা তো ভিত্তি আছে। আপনার মনে থাকবে যে প্রেসিডেন্ট ওবামা যখন ইরানের সঙ্গে করে এই চুক্তি করে নিউক্লিয়ার ইস্যু নিয়ে, নেতানিয়াহু তখন আমেরিকান কংগ্রেসে গিয়ে কংগ্রেসকে অ্যাড্রেস করেছে এবং সরাসরি আমেরিকার সেই চুক্তির বিরোধিতা করে। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি যখন বাতিল করে, এর পিছনে নেতানিয়াহুর ভূমিকা সবচেয়ে বেশি মুখ্য ছিল। অনেক রিপাবলিকানরা চায়নি যে চুক্তিটা বাতিল হোক, কিন্তু তারপরেও নেতানিয়াহু সবসময় কিন্তু এটার ব্যাপারে সোচ্চার ছিল। তখনও অনেকে ধারণা করতেছিল যে নেতানিয়াহু হয়তো চাচ্ছে যে একটা কোয়ালিশন করে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে হামলা করে এটাকে শেষ করে দেওয়া যায় কিনা। তো সুতরাং আমার মনে হয় এটার ভিত্তি আছে। এবং তবে ইসরায়েল সরাসরি নিজে থেকে, বিশেষ করে ইউএস, পাশাপাশি ইউকে অ্যান্ড খুব সম্ভবত ফ্রান্স, এদের যদি সরাসরি সাপোর্ট না পায়, এই নিশ্চয়তা যদি না পায় যে তারা ইসরায়েলের সঙ্গে যে কোনো হামলায় থাকবে, তাহলে আমার মনে হয় না ইসরায়েল সরাসরি হামলা করবে। এবং ইসরায়েল যত শক্তিশালী হোক, আমেরিকার ব্যাকিং ছাড়া তার পক্ষে এখানে টিকা খুব ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা ইরানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ থাকার পরেও আমেরিকা চাচ্ছে কিনা বা চাইবে কিনা। এখন পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ার যে আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে কোনো সংঘাতে জড়াইতে চায় না। থ্যাংক ইউ তালহা। আমরা মাগরিবের নামাজের জন্য, মাগরিবের আজানের বিরতির হবে, বিরতির পরে আমরা ফিরে আসব এবং অন্যান্য বিষয়ে আলোচনা করব। আমরা এখন মাগরিবের নামাজের জন্য বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার এই সাপ্তাহিক মুসলিম বিশ্বে আমরা আজানের বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, এবং ইসরায়েল যে ইরানে এবং ইরান যে ইসরায়েলে হামলা করেছে বলে আমরা যে ডকুমেন্টারিটি দেখেছি সেটার উপরে পর্যালোচনা করছিলাম। এর মধ্যেই বিরতির পরে আমরা দেখব আরেকটি ডকুমেন্টারিতে যে এই যে যুদ্ধ, এই যুদ্ধের যে রিজিওনাল কনটেক্সট, অন্যান্য দেশগুলো কি আসলে যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা, তার কিছু এভিডেন্স এবং তার কিছু ডকুমেন্টস প্রমাণ আমাদের সাথে নেক্সট ডকুমেন্টারিতে আমরা দেখব। এবং এরপরে আমরা এই যুদ্ধ এবং তার রিজিওনাল কনফ্লিক্ট একত্রে আলোচনা করব। আশা করি এই ডকুমেন্টারিটা আপনাদের সামনে ইনফরমেটিভ হবে অ্যাবাউট দ্য রিজিওনাল পার্সপেক্টিভ। 14 এপ্রিল ইসরায়েল লক্ষ্য করে 300-র বেশি ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন ছোড়ে ইরান। মিত্রদের সহায়তায় তার বেশিরভাগই ঠেকিয়ে দেয় ইসরায়েল। এই সংঘাতে এখন নতুন করে ঢুকে পড়েছে জর্ডান বিতর্ক। হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করে আঞ্চলিক পর্যায়ে তো বটেই, নিজ দেশেও জনরোষের মুখোমুখি হচ্ছে জর্ডান সরকার। ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, জায়নবাদী শাসনের বিরুদ্ধে আক্রমণের সময়টায় জর্ডানের আচরণ কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। জর্ডান যদি এই সংঘাতে নাক গলায়, তাহলে ইরানের পরবর্তী লক্ষ্য হবে এই দেশটি। এরপরই ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় জর্ডান সরকার। ইসরায়েলের প্রতিবেশী দেশ হয়েও ফিলিস্তিনের পক্ষে জর্ডানের প্রকাশ্য সমর্থন দেখা গেছে। এমনকি ফিলিস্তিনি বংশোদ্ভূত মানুষের সংখ্যা এই দেশেই সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের হামলা ঠেকানোতে ভূমিকা রাখায় ফুঁসে উঠেছে জর্ডানের মানুষ। রাজা আবদুল্লাহকে ডাকছে বিশ্বাসঘাতক বলে। পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতেও জড়াচ্ছে জনতা। 1968 সালের 21 মার্চ জর্ডান সীমান্তের আল কারামাহ শহরে জর্ডান সেনাবাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের সম্মিলিত জোটের মুখোমুখি হয় ইসরায়েলি বাহিনী। প্রবল প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় আইডিএফ। সেই লড়াইয়ের স্মরণে গাজার মানুষকে বাঁচাতে সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিল জর্ডানবাসী। এরই মধ্যে ইরানের আক্রমণ ঠেকিয়ে ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখোমুখি জর্ডান। তবে জর্ডানের জোর ফিলিস্তিনপন্থী নেতারাও বলছেন, নিজ ভূমিকে সুরক্ষিত রাখতেই ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে জর্ডান, আর কারোর স্বার্থে নয়।
ইরান ইসরায়েল সংঘাতে নীরব বেশিরভাগ আরব রাষ্ট্রই। তবে জানা গেছে ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে কুয়েত ও কাতারকে অনুরোধ জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তবে তা নাকচ করে দেয় দেশ দুটি। থ্যাংক ইউ ব্যারিস্টার তালহা, আমাদের আজকের গেস্ট। আমরা এই ডকুমেন্টারিতে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি তো যে এইখানে ইসরায়েল এবং তার প্রতিবেশীদের এর আগের যে সমস্ত যুদ্ধ হয়েছে এবং সেখানে বিশেষ করে সিরিয়া, লেবানন, ইজিপ্ট এবং জর্ডান এই দেশগুলো সম্মিলিতভাবে যে আরব প্রতিরোধ গড়ে তুলেছিল, ইসরায়েল যুদ্ধে জয়ী হয়েছে। গোলান হাইটস যেটা আমরা দেখি সিরিয়ার, যেটা এখন ইসরায়েলের দখলে, লেবাননের ব্যাপার তো আমাদের জানাই আছে। জর্ডান নানা দিক দিয়ে আলোচনায় এজন্য আসে যে জর্ডান কিন্তু একমাত্র কান্ট্রি যারা ফিলিস্তিনিদেরকে নাগরিকত্ব দিয়েছে এবং জর্ডানের একটা বিরাট পপুলেশন, বলা হয় থাকে 1/3 হচ্ছে এখন যারা ফিলিস্তিনি নাগরিক, অর্থাৎ ফিলিস্তিন থেকে যারা উদ্বাস্তু হয়ে গেছিলো তারা জর্ডানের নাগরিক। এখন এই যে আমরা একটু আগে যে যুদ্ধের এটা আলোচনা করলাম, আমরা দেখেছি বেশিরভাগ দেশই নীরব রয়েছে, বিশেষ করে ওই অঞ্চলের দেশগুলো। এমনি গ্লোবালি তো আমেরিকা এবং তার অ্যালাইজরা বা ইসরায়েল অ্যালাইজরা তারা করেছে, কিন্তু ইরানের পক্ষে বিপক্ষে অনেকেই কিন্তু জর্ডান যে কাজটা করেছে, যেটা ওই দিন রাতে বিশেষ করে, যেটা অন্য কোনো কান্ট্রি করে নাই। তো জর্ডানের এই ইউনিক পজিশন থেকে বা জর্ডানের যে ভূমিকা গাজার ক্ষেত্রে আমরা প্রশংসনীয় ভূমিকা দেখেছি জর্ডানের কিং এবং কুইন এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন রিজিওনাল নেগোসিয়েশনে। তো এটা কি মনে হয়, জর্ডান কি এটা কি আমেরিকার চাপে করেছে, নাকি সে নিজের যেটা বলতেছে যে ভূমি রক্ষার্থে করেছে, নাকি মনে করেছে যে এখানে একটা মানে বড় ধরনের তার হতে পারে? এটার কারণ কি, বা অন্য রিজিওনাল শক্তিগুলো কি এই ক্ষেত্রে পরবর্তীতে যদি এটা অন্যদিকে যায় তাদের ভূমিকার ব্যাপারেও কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে ইরান যে মিসাইল এবং ড্রোন ইসরায়েলের দিকে পাঠিয়েছে জর্ডানের উপর দিয়ে, জর্ডান এইগুলোর ব্যাপারে কোনো পারমিশন দেয়নি, বা ইরান তাদের কাছে পারমিশন চেয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা পাইনি। সুতরাং মানে স্টার্টিং পজিশনটা হচ্ছে যে কোনো রাষ্ট্রের তার এয়ার স্পেস যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেইগুলোকে শুট ডাউন করার রাইট তার আছে। যে কারণে এই ক্ষেত্রে বিষয়টা কন্ট্রোভার্সিয়াল, সেটা হলো যে স্বভাবতই জর্ডানের জনগণ, সারা বিশ্বের অনেক জনগণ, বিশেষ করে মুসলমানরা ইসরায়েলের গাজায় তাদের যে বর্বরোচিত হামলা, হত্যাযোগ্য, এটার জন্য আমরা অনেকেই ফিল করি যে ইসরায়েলের একটা বিহিত হওয়া দরকার, একটা শাস্তি পাওয়া দরকার। ইরানের এই অ্যাটাকগুলোতে অনেকেই সেরকম একটা শাস্তির সম্ভাবনা দেখতে পায় এবং জর্ডান যখন এটাকে শাটডাউন করে এটার কারণে সেই সম্ভাবনাটা অন্তত এই ক্ষেত্রে নস্যাৎ হয়ে যায়। বাট বাস্তবতা হচ্ছে যে জর্ডান ইন্টারসেপ্ট না করলেও ইসরায়েল এইগুলো ইন্টারসেপ্ট করার সক্ষমতা আছে। এক সেকেন্ড কথা হলো জর্ডান কিন্তু একটা খুবই নাজুক একটা রাষ্ট্র। একদিকে সে সিকিউরিটির দিক থেকে সে খুব নাজুক, ইউএস সহ এদের উপর ডিপেন্ডেন্ট, অর্থনৈতিক নাজুক। এবং আরেকটি বিষয় আমরা অনেকেই হয়তো জানি না যে জর্ডান যে কারণে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল 1960s দিকে বা 70s দিকে, একটা মূল কারণ হচ্ছে জর্ডানের পানির সাপ্লাইয়ের জন্য ইসরায়েলের উপর তারা ডিপেন্ডেন্ট, ইয়ারমুকের পানি পাওয়ার জন্য। এখনো জর্ডান কিন্তু সিরিয়াস রকমের ওয়াটার ক্রাইসিসে আছে এবং তারা ইসরায়েলের সাথে যে চুক্তিটা এটা আবার নবায়ন করার চেষ্টা করছে। তো সেই দিক থেকে তাদের একটা বিষয় আছে। আরেকটা বিষয় যেটা হলো যে জর্ডান, আপনি জানেন যে জর্ডানের যে কিং সে ইউএস এবং ইউকে ট্রেন্ড আর্মি অফিসার। জর্ডানের যে মিলিটারি ক্যাপাবিলিটি আছে আর প্রায় শতভাগই ইউএস এর সাপোর্ট এবং সাপ্লাইড। সো সেই দিক এবং তারা অ্যালাইজ। সো সেই ক্ষেত্রে আই এম শিওর এখানে জর্ডানকে ইউএস অ্যান্ড মেবি ইভেন ইসরায়েল রিকোয়েস্টেড, জর্ডান এটা ইন্টারসেপ্ট না করলেও হয়তো তাদের পক্ষে খুব একটা অপশন হয়তো তাদের ছিল না। আমি বলছি না যে এটা যেটা করেছে জর্ডানটা ভালো করেছে বা খারাপ করেছে, না, কিন্তু ইরাক মনে করো ইরাকের উপর দিয়েও তো আসছে এই ড্রোনগুলো, তো শুধু জর্ডান এয়ার স্পেস তো করে না, ইরান এবং সিরিয়ার উপর এগুলোর উপর দিয়ে করতে হয়েছে, লেবাননের উপর দিয়ে করেছে, এর উপর দিয়ে করেছে। কিন্তু একটা পার্থক্য আছে, ইরাকি গভর্নমেন্ট কিন্তু অনেকটাই ইরানিয়ান প্রভাবের মধ্যে এবং
ইরান জর্ডানের কিন্তু ইরানের সঙ্গে অনেকটা বৈরী সম্পর্কই বলতে হবে। মানে বৈরী না হলে অন্তত এটা ফ্রেন্ডলি না। কিন্তু ইরাকটা কিন্তু অনেকেই এতদূর পর্যন্ত যায় যে বলবো ইরাকের সরকার যত না আমেরিকার কাছে নত জানো, তার চেয়েও ইরানের কাছে নত জানো। সিরিয়ান গভর্নমেন্ট আমরা জানি যে বাশার আল আসাদকে টিকে রাখার পিছনে যাদের সবচেয়ে বেশি ইরান, এবং লেবাননও তারা এমন কোনো অবস্থানে নাই যেখানে তারা ইরানকে হিজবুল্লাহ এবং অন্যান্য পলিসি নিয়ে এই জন্য জর্ডান একটা ইউনিক অবস্থান। হ্যাঁ, এই জন্য ইরাক কি করেছে বা সিরিয়া কি করেছে বা লেবানন কি করেছে এটার উপর ডিপেন্ড করে জর্ডানকে বিচার করা যাবে না। থ্যাংক ইউ। আই থিঙ্ক আমাদের যে রিজিওনাল পার্সপেক্টিভ যেটা আমরা দেখতেছি, কিন্তু আমরা বলতে চাচ্ছি যদি এটা আরও এসক্যালেট হয়, আমরা আশা করতেছি হবে না হয়তো, কিন্তু আরও যদি এসক্যালেট হয় তাহলে কি রিজিওনাল পাওয়ারগুলোর কোনো শিফট হতে পারে, বিশেষ করে ইজিপ্ট বা অন্যান্যগুলো, নাকি এরা আমার মনে হয় না কোনো শিফটের চেয়ে কি মানে এই প্রত্যেকটা দেশের কিন্তু ইজিপ্ট বলেন, জর্ডান বলেন, ইভেন সৌদি আরব বলেন বা কাতার, এমিরাতস, এদের কারোর জন্য কিন্তু সহজ কোনো অপশন নাই। কারণ হচ্ছে তারা নিউট্রাল থাকাটা তাদের পক্ষে ডিফিকাল্ট, কারণ দে আর কোয়াইট এন্ট্রান্সড ইন দিস ইস্যু। আর পক্ষ যদি নেয় ইউএস ইসরায়েলের বিপক্ষে যাওয়ার মতো সাধ্য বা সক্ষমতা তাদের নাই, কারণ তারা সবাই আমেরিকার উপর ডিপেন্ডেন্ট। আমেরিকান বেজ আছে, আমেরিকান আর্মস সাপ্লাই দিয়ে চলে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমেরিকা বা ইউএস ইসরায়েল অ্যাক্সিস মিলিটারিলি পাওয়ারফুল হলেও তারা এই দেশগুলোকে শতভাগ নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাখে না। কারণ যদি এই যুদ্ধটা আরো গড়ায়, আরো অনেক দূর গড়ায়, তখন কিন্তু এই দেশগুলোর জনগণদেরও একটা সে থাকবে। ডেমোক্রেটিক কান্ট্রি না হয় হয়তো সেটা ডিফারেন্ট, কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে এদের জন্য খুব একটা নাজুক পরিস্থিতি হবে। ইরানের সক্ষমতা আমরা অনেকে মনে করতে চাই যে ইরান খুব শক্তিশালী, বিষয়টা এরকম না। ইরান ইউএস কিংবা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জয় করার মতো সামরিক সক্ষমতা নাই, কিন্তু ইরানের একটা সুসংগঠিত বাহিনী আছে, সুসংগঠিত লিডারশিপ আছে, ফলে রিজনাল লেভেলে যথেষ্ট পরিমাণ ক্ষতি করার মতো ক্যাপাসিটি রাখে। উইন করার ক্যাপাসিটি হয়তো নাই, কিন্তু যথেষ্ট পরিমাণ ধ্বংস করার ক্যাপাসিটি। সেটা রিজিওনাল পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ার, তাই বলি নাম কেন। এই জন্য ইরানের বিপক্ষে ওই অঞ্চলের কেউ সরাসরি যাইতে এইভাবে চাইবে না আর কি। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যেমন মনে করো এটা ডিফিকাল্ট কোশ্চেন এবং ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, যেমন কাতার ফর এক্সাম্পল। কাতার আমরা জানি যে সে আমেরিকা এবং এই ক্ষেত্রে একটা নেগোশিয়েটরের ভূমিকা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে যে আমরা এটা করতে পারতেছি না, বিশেষ করে জিম্মি উদ্ধারের ক্ষেত্রে, বিশেষ করে অন্যান্য ক্ষেত্রে। তো অন্যান্য অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে আমার মনে হয় কাতারের বাইরেও টার্কি এবং ইজিপ্টও, যে অ্যাকচুয়ালি ভেরি এটা কি বলা যায়, এক ধরনের ডাইনামিক সিচুয়েশন তাদের সামনে, যে তারা এটা অনেকটা ইভেন টার্কির ক্ষেত্রেও আসছে, যেটা আমি একদম শেষের দিকে আসবো, যে টার্কির নিজস্ব পলিসির ক্ষেত্রেও এটা কতটা আসলে করতেছে, যদিও টার্কি এই ক্ষেত্রে কোনো করে নাই। কিন্তু কাতারের যে স্টেটমেন্ট বিভিন্ন সময় আমরা এখন দেখতেছি, তাতে মনে হচ্ছে যে এই রিজিয়নে এদের সকলের জন্যই এই যুদ্ধ যদি আরও স্প্রেড করে, অথবা এই সংঘাত যদি আরও এদের সকলের জন্যই খুব ডিফিকাল্ট পজিশন হয়ে যাবে নানা দিক দিয়ে। না, এটা স্প্রেড করলে গালফ স্টেটগুলোর অবস্থা খুবই করুণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আরেকটা বিষয় যেটা আমি নিশ্চিত এটা ওয়েস্টার্ন, বিশেষ করে ইউএস ডিপ্লোম্যাট, পলিটিশিয়ানরা এটা চিন্তা করছে, যে তাদের সরাসরি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হলেও তাদের কিন্তু অন্তত ইকোনমিক্যালি তাদের জন্য ইটস গোয়িং টু বিকাম এ বিগ চ্যালেঞ্জ। ফর এক্সাম্পল, ইউএস যদি ইনভলভ না হয়, ইসরায়েলের পক্ষে টিকে থাকা মুশকিল আছে। আবার ইউএস যদি ইনভলভ হয়, কতদিন তারা ফায়ার পাওয়ার দিয়ে টিকা রাখবে? তো এই জন্য আমার মনে হয় না কেউই চাইবে যুদ্ধটা বিরাট আকার ধারণ করুক, কারণ বিরাট আকার ধারণ করলে এইটাতে কারোরই আলটিমেটলি খুব একটা লাভ আছে বলে মনে হয় না। আরেকটা বিষয় হলো যে আমরা ছোটোবেলা থেকে কিন্তু শুনে আসছি যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এই লেগে গেল, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে সেটা মেটেরিয়ালাইজ হয়নি। কিন্তু মিডল ইস্টে যদি যুদ্ধটা আসলেই ছড়ায়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটা গ্লোবাল ওয়ার শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, বাস্তব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, যেটা যদিও এটা আমাদের যেহেতু মিডল ইস্টের কিন্তু এই বছরেই বেশ কয়েকটা ইলেকশন, বিশেষ করে আমেরিকার ইলেকশনে বলা হচ্ছে যে যতই বলা হোক, যতই ট্রাম্প এবং বাইডেনের অ্যাকচুয়ালি এস্টাবলিশড পলিসি যেটা, সেটাতে খুব বেশি যে ডিফার হবে এমন নয়, কিন্তু তারপরেও
যেহেতু আরব মুসলিম এবং অন্যান্য মুসলিমরা বাইডেনের প্রতি এতটাই ক্ষুব্ধ যে আমরা জানি যে ইভেন বোধহয় ইফতার হোয়াইট হাউসের ইফতার প্রোগ্রাম বোধহয় শেষ পর্যন্ত ক্যান্সেলই করা লাগছে, যেহেতু ব্যাপকভাবে ইয়ে করা হয়েছে। আমি জানি না লন্ডনেরটা কি হয়েছিল, হোয়াইট হয়েছে কি হয় নাই। লন্ডনও তো এরকম একটা ছিল এবং এটাও বয়কটের প্রশ্ন আসছিল। আচ্ছা, তাহলে তো আরো ইন্টারেস্টিং। তো এই ক্ষেত্রে আমেরিকার ইলেকশনে যে আমরা বলে থাকছি, যদি এটা সাইড ইস্যু, কিন্তু এটা ইস্যু এই জন্য যে আমেরিকার ইলেকশনে কি এই প্রভাবটা কিছুটা, বিশেষ করে আরব মুসলমান যেসব স্টেটগুলোতে রয়েছে সেই সব জায়গার ভোটে এটার প্রতিফলন ঘটবে বলে এবার একটা তো আছে, যেমন মিশিগান লাস্ট ইয়ার আই থিংক বাইডেন ওয়ান জাস্ট বাই ন্যারো মার্জিন, এবং এইবার যদি বাইডেনকে উইন করতে হয়, মিশিগান ইজ ওয়ান অফ দোজ স্টেট যেটা উইন করতেই হবে, রাইট। কিন্তু মিশিগানে ডেমোক্রেটদের যে বেজ, এটার একটা বড় অংশ কিন্তু ব্ল্যাক, আরব এন্ড আদার মুসলিম পপুলেশন, এবং এরা তো অলরেডি ডেমোক্রেটের যে পলিটিশিয়ানরা আছে এখানে বেশ কয়েকজন মেয়র এবং ইলেক্টেড পলিটিশিয়ান, রাশিদা তাইয়েব ইজ ওয়ান অফ দেম, এরা তো বেশ প্রমিনেন্ট পর্যায়ে আছে, এবং এরা সবাই কিন্তু তাদের অবস্থানটা খুব স্পষ্ট করেছে। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এরা অনেকেই কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অনেকটা কোল্ড শোল্ডার দিচ্ছে, দে আর নট ইভেন এঙ্গেজিং। এবং বাইডেনের যে সিলেকশন যেটা হলো, তাদের যে প্রাইমারি, যদিও বাইডেন ওখানে পাস করেছে বিরাট ভোটে, কিন্তু মোর দেন 100,000 পিপল তারা নন অ্যাফিলিয়েটেড হিসেবে, ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, মানে তারা বোঝাতে চেয়েছে যে আমরা কোনো ক্যান্ডিডেটের উপরই আস্থাশীল না, এবং এটা স্মরণকালের সবচেয়ে বেশি। সো ধারণা করা হচ্ছে যে এইখানে বাইডেন লস করার যথেষ্ট সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত প্রজেকশনটা কিন্তু সেরকমই। আমি ইস্তাম্বুলে ছিলাম গত কয়েকদিন, এবং সেখানে আমেরিকার বড় ল ফার্মের অনেক বড় লয়ারের সঙ্গে দেখা। তো কথা প্রসঙ্গে আমি এটা আনলাম যে তোমাদের কি, তো সেও বলছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে ইনক্রিজিংলি ট্রাম্পের পাশ করার সম্ভাবনাটাই মনে হচ্ছে বেশি সম্ভাবনা মনে হচ্ছে, এবং তার পিছনে মূল কারণ, অনেকগুলো কারণ, তার মধ্যে একটা বড় কারণ ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু। থ্যাংক ইউ। আমরা যেহেতু টার্কির প্রসঙ্গ আসছে যে ইউ আর দেয়ার, টার্কিতে ছিলে, এখন একটা ইস্যু এর মধ্যেই এসে গেছে, যদিও সাইড ইস্যু কিন্তু রিলেভেন্ট, সেটা হচ্ছে টার্কির যে লোকাল ইলেকশন, মেয়র টেয়র ইলেকশন হলো, এখানে ক্ষমতাসীন যে আক পার্টি, আমরা যেটাকে বলি একে পার্টি, সেই একে পার্টির দেখা গেছে যে এই নির্বাচনে বিরোধীরা বেশ ভালো করেছে, এবং রাফা পার্টি যেটা আগে একটা ইয়ে ছিল তারাও অনেক বেশি ইয়ে করেছে, এবং বলা হয়ে থাকে যে এটা করা হয়েছে এই জন্য যে যদিও আর্দোগান গাজার ব্যাপারে সাপোর্ট এবং ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু ইসরায়েলের সাথে তার গভীর ইকোনমিক এবং অন্যান্য সম্পর্কের কারণে এটা জনগণ মনে করেছে সে আসলে যা বলে এরকম, কিন্তু ভিতরে ভিতরে ইয়ে না। তো এই ইস্যুটাতে কি কোনো প্রথমত ইলেকশনটা তো নিঃসন্দেহে এরদোয়ানের জন্য একটা বড় সেটব্যাক। একের গত 22 বছরের ইতিহাসে এটা তাদের সবচেয়ে বড় পরাজয়, রাইট। তবে আগের রেফা পার্টি কিন্তু ভালো করেনি। আগের রেফা পার্টি এখন সাদত পার্টি হিসেবে নতুন পার্টি, সরি সাদত পার্টি, বাট আগের যে আরবাকানের ছেলে যেটা এখন আরবাকানের ছেলের যে ইয়ানি রেফা, নিউ রেফা পার্টি, এরা এই গত প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারা কিন্তু এরদোয়ানের পক্ষে কোয়ালিশনে সাপোর্ট করেছে, যার কারণে ফাতি এরবাকান সে ইলেকশন করেনি, সে সাপোর্ট করেছে এরদোয়ানকে। কিন্তু এইবার সে লোকাল ইলেকশনটা এরদোয়ান থেকে আলাদা করেছে, এবং দুইটা গুরুত্বপূর্ণ মিউনিসিপ্যালিটি যেটা একিপির দখলে ছিল সেটা তারা নিয়ে গেছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট যেটা হলো যে ফাতি এরবাকানের পার্টি মোর দেন 5% ভোট পেয়েছে, হুইচ মিনস টার্কির যে পার্লামেন্টারি হিসাব সেই অনুযায়ী 5%-এর নিচে যারা ভোট পায় এরা অন্য কোনো পার্টির সঙ্গে কোয়ালিশন না থাকলে তাদের কোনো সিট পার্লামেন্টে হয় না। ফলে 5% যারা স্কোর করে বা চেয়ে বেশি তাদের পার্লামেন্টে একটা ভালো প্রেজেন্স থাকে। তো সে যদি এটা রিফ্লেক্ট করতে পারে তাহলে ফাইনাল আগামী জাতীয় নির্বাচনে তার পার্লামেন্টে একটা বড় ধরনের সম্ভাবনা আছে। এক, দ্বিতীয় কথা হলো যে এরদোগান আগামী ইলেকশন যদি ইলেকশন করে না, যেটা সে ঘোষণা দিয়েছে, মানবে কিনা এটা পরের বিষয়, তো সেক্ষেত্রে অনেকেই মনে করতে চাচ্ছে যে তার উত্তরসূরি হিসাবে যদি তার দল থেকে না, কিন্তু এরবাকানের ছেলের একটা সম্ভাবনা আছে। টার্নিং টু ইসরায়েল ইস্যু, এইটাই আমরা আসবো। ইসরায়েল ইস্যুতে হয়েছে কি, আসলে টার্কি না শুধু সারা বিশ্বের, আমরা এই দেশের সরকারের ব্যাপারেও যখন বলি, বাংলাদেশের সরকারের ব্যাপারেও যখন বলি, মিডল ইস্টের সরকার, আমরা অনেক সময় যে বিষয়টা বলে যাই যে
কোনো সরকার কোনো একক ব্যক্তির কথায় চলে না, চাইলেই সেটা সম্ভব না। এবং কোনো ব্যক্তি সে যতভাবেই চাক, যত পাওয়ারফুলি হোক, তাকে অনেকগুলো বিষয় মেনে balance করে চলতে হয়, মেনে চলতে হয়। টার্কির সঙ্গে ইসরায়েলের অনেকগুলো চুক্তি আছে, সম্পর্ক আছে, অনেক দীর্ঘদিন হিস্ট্রি আছে। সুতরাং এখানে চাইলেই টার্কি সেটা উইথড্র করতে পারবে না, এক। দ্বিতীয় হচ্ছে যে টার্কি কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা নাজুক পর্যায়ে আছে। এরদোগান চাইলেই সে তো করেছে চেষ্টা। এর আগে দেখেন যে আপনার মনে থাকবে যে ফ্রিডম ফ্লোটিলা পাঠাইছিল, সেটা এরদোগানের ইন্দোনেই পাঠিয়েছিল এরকম। তারপরে ডাভোসে 2 বার নেতানিয়াহুর সঙ্গে তার হইলো, অনেকটা মানে বাকবিতণ্ডা হয়েছে। তো সে চেষ্টা করেনি, বিষয়টা এরকম না। বাংলাদেশেই দেখেন যে সে ওয়ার ক্রাইমস ইস্যুর পরে উইথড্র করলো, কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে যে কয়টা দেশের সম্পর্ক সবচেয়ে খুব ভালো, টার্কি এর মধ্যে একটা। এবং বাংলাদেশের শুধু ডেভেলপমেন্টে না, ডিফেন্সে বাংলাদেশের সবচেয়ে বড় সাপ্লায়ার। এই জন্য একটা টার্কি চাইলেই কিন্তু সে যা খুশি করতে পারছে না। হ্যাঁ, জনগণের মধ্যে খুব আছে। আমি নিজেও গতকাল তাদের এক ডেমনস্ট্রেশনে আটকা পড়েছিলাম, লোকজন আসছে প্যালেস্টাইন, প্রো প্যালেস্টাইন ডেমনস্ট্রেশনে, এবং মানুষের মধ্যে একটা চাপা খুব কিন্তু আছে যে তো একজনকে আমি বললাম যে সে তো চাইলেও করতে পারবে না, তো সে বললো যে সে যদি পারে না তাহলে বড় বড় কথা বলার দরকার কি? সে যতটুকু পারে এতটুকু বললেই হয়। তো এটা একটা বিষয় আছে। তবে একটা সিগনিফিকেন্ট জিনিস হলো, বেশ কয়েকদিন আগে আনোয়ার ইব্রাহিম যখন জার্মানিতে ছিল, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে হামাসের ব্যাপারে তাদের অবস্থান। আনোয়ার ইব্রাহিম বলতে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার, হ্যাঁ, এবং বলতে চেয়েছে যে আনোয়ার ইব্রাহিম যে হামাসের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের যে সম্পর্ক আছে সেটার কারণে তার বহির্বিশ্বে তার গুরুত্ব বা ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে কিনা, কারণ তার একটা টেররিস্ট অর্গানাইজেশন। তো সেটা কিন্তু আনোয়ার ইব্রাহিম একটা রোবাস ডিফেন্ড করেছিল। গত পরশুদিন সম্ভবত এরদোয়ান একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং সেখানে সে হামাসের পক্ষে সে কথা বলেছে, এবং তারা এটা সে বলতে চেয়েছে যে বলার কারণে তাদেরকে অনেক ক্ষতি ফেস করতে হবে। তো একটা বিষয় যেটা হলো যে প্যালেস্টাইনে হামাসের পক্ষে বিপক্ষে এটা তো অন্য বিষয়, কিন্তু হামাস একটা ফ্যাক্টর, ভালো কি খারাপ এটা অন্য বিষয়। এই জন্য কিন্তু যেভাবে গ্লোবাল ন্যারেটিভটা ডেভেলপ করছে সেখানে হামাসের সঙ্গে এঙ্গেজ করা ভেরি ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে এরদোগান, আনোয়ার ইব্রাহিম এই ভূমিকাতে তাদের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন অন্য আমরা যদি ফিরে আসি আবার সেই ইস্যুতে যে ইরানের এই ইয়েতেও এরদোগান বা টার্কি বোধহয় পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কোনো করে নাই, বোধহয় না করেনি, স্টেটমেন্ট করে নাই। আমার মনে হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন, আপনার মনে থাকবে যে যখন দাউদোগলু তাদের ফরেন মিনিস্টার ছিল, সে একটা জিরো প্রবলেম পলিসি নিয়েছে, তো তখন থেকে ইরানের সঙ্গে সম্পর্ক যদিও উন্নয়ন হয়নি কিন্তু চেষ্টা করেছে। হ্যাঁ, না ওটা তো আমরা দেখেছি, যখন ইভেন সৌদি আরবের সঙ্গে যখন কাতারের বিরোধ হয় তখন তো মানে তারা তো বরং সৌদির ইয়েতে কাতারের সঙ্গে ওই সময়, ইরানের সঙ্গে ওই সময় কাতারকে তারা সরাসরি ফোর্স দিয়ে তারা সাপোর্ট করেছে, এবং কাতারে টার্কির বেজ আছে, মিলিটারি বেজ আছে। তবে ইরানের সঙ্গে আরেকটা বিষয় যে কারণে টার্কির কোনো অবস্থান না নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানবেন যে ইউক্রেন যুদ্ধে কিন্তু ইরান এবং টার্কি ইনডাইরেক্টলি মুখোমুখি। ইরান রাশিয়াকে সাপ্লাই দিচ্ছে ড্রোন, যেটা রাশিয়া অ্যাটাক করছে, আর টার্কি ইউক্রেনকে হিউজ পরিমাণ ড্রোন সাপ্লাই দিচ্ছে অ্যাজ পার্ট অফ ন্যাটো ইনিশিয়েটিভ এন্ড সো অন। এবং আজারবাইজান যুদ্ধেও কিন্তু যেখানে টার্কি তার সক্ষমতা প্রমাণ করলো, সেখানে ইরান কিন্তু তাদের অপোজিট সাইডে ছিল, এবং ইরানিয়ান ড্রোন আর্মেনিয়ানরা প্রচুর ইউজ করেছে। তো এত কিছুর পরেও ইরানের বিপক্ষে অবস্থান না নেওয়াটা, পক্ষে যদিও নেয়নি কিন্তু বিপক্ষে অবস্থান না নেওয়া, সেটাও একটা এবং আমরা দেখেছি যে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যদিও এই যুদ্ধ রিজিওনাল এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি নিয়ে আসি আমরা রিজিয়ন থেকে, তাহলে দেখে যাচ্ছে যে এখানে কিন্তু যেমন রাশিয়া ফর এক্সাম্পল বরাবর তো নেতানিয়াহু এবং ইসরায়েলের একদম হোল ইয়েতে তো রাশিয়ার অবস্থান আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই যুদ্ধে যেহেতু ইরানের সঙ্গে তার বিশেষ করে এটা তো অলমোস্ট মানে ডিক্লেয়ার যে রাশিয়া যে ড্রোন ইউজ করতেছে এবং সবগুলোই মেড ইন ইরান, এবং তারা ইরান থেকে কিনেছে এবং ইউক্রেনে ইউজ করেছে, এবং যার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট অত্যন্ত কড়া ভাষায় বিভিন্ন সময় করেছে। কিন্তু যখন আমাদের নেতানিয়াহু যখন রাশিয়ার করেছে তখন তারা কিন্তু খুব নেতানিয়াহুকে খুব সাপোর্ট করে বা করে কিন্তু কথা বলে নাই, তারা অনেকটাই এই ক্ষেত্রে কোনো রকম গ্লোবাল মানে পার্সপেক্টিভ থেকে গ্লোবাল সমীকরণে রাশিয়া তো অনেকটা না, রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষে, চায়নার সঙ্গে ইরানের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক দিনের পুরনো। ইভেন ইন্ডিয়া, যারা ইসরায়েলের অনেক পক্ষে, ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু ইরানের অনেক পুরনো একটা সম্পর্ক আছে, এখনো সেটা আছে, যদি আগের চেয়ে সম্পর্কটা এখন কিছুটা হলেও দুর্বল।
সো এই জন্য আমার মনে হয় যে বিশ্বের অনেক রাষ্ট্রই চাইবে না এই যুদ্ধটা এসকালেট করুক। এখন পর্যন্ত মনে হচ্ছে এটা আর এসকালেট করবে না, বাকি তো আল্লাহই ভালো আচ্ছা, জানে। থ্যাংক ইউ। একটা লাস্ট পয়েন্ট যেটা ঠিক গতকালকেই ডেভেলপ করেছে এই প্রসঙ্গের সেটা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছে এবং অনেকেই মনে করে থাকে বা বলে থাকে যারা যে ইরানের কাছে এমন ইনফরমেশন আছে যে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ আইদার সেটা নিউক্লিয়ার বোম বানাক অথবা যে তার যে এনরিচমেন্ট প্রোগ্রাম সেটা যেমন ইসরায়েল বা তার মিত্ররা যে কোনো মুহূর্তে করতে পারে। তো ওইটাই সে পাকিস্তানকে বলতে গিয়েছে যে তার পারমাণবিক যে ক্যাপাসিটি এবং পারমাণবিক বোমা এগুলো যেন সাবধানে রাখে। এগুলো কিন্তু এই সূত্রে এগুলোরও কিন্তু হতে পারে, আর না পারলে আমাদেরকে কিছু দিয়ে দেয়। এইটার ইয়েটা কি মানে? সেটা হতে পারে, আমি আসলে বিষয়টা খুব খেয়াল করিনি, কিন্তু একটা বিষয় যেটা যে আপনাকে মনে রাখতে হবে যে পাকিস্তানের দিক থেকেও একটা অ্যাটাক ইরানের উপর আসতে পারে থ্রো স্টেট অ্যাক্টর অর আদারওয়াইজ, এরকম একটা রিস্ক কিন্তু আছে। এবং মাত্র কয়েক মাস আগে মনে থাকবে যে একটা হয়েছে ইরান এজন্য সে যেতে পারে যে যাতে এই ক্ষেত্রে কোনো এসকালেশন না হয়। আমার কাছে মনে হচ্ছে যে ইটস জাস্ট পার্ট অফ বিল্ডিং রিলেশনশিপ, যাতে কোনো না হয় রিলেশনশিপ এবং রিএশিওর করা। কারণ পাকিস্তানে তো একটা অস্বস্তিকর পরিস্থিতি এই মুহূর্তে চলতেছে, ওন ইন্টারনাল ডোমেস্টিক প্রবলেম যেটা। হিস্টোরিক্যালি কিন্তু পাকিস্তান ইরানের সঙ্গে তাদের সম্পর্ক বৈরী সবসময়, এবং ইউএস এর সঙ্গে তাদের সম্পর্ক সবসময় স্ট্র্যাটেজিক্যালি ক্লোজ। যদিও লেটলি ইউএস এর সঙ্গে তাদের সম্পর্ক স্পেশালি আন্ডার ইমরান খান এটা অনেকটা শিথিল হয়ে গেছিল। তো এই জন্য আমার মনে হয় ইটস জাস্ট পার্ট অফ দ্যাট ডিপ্লোমেসি, জাস্ট মেকিং শিওর যে ইরানের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার, এটা তো আর করা যাবে না, তাই না? না, এটা আছে, এটা তো যার কারণে যে কোনো সময় তার নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে পাকিস্তানের নিউক্লিয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম না হয়। আমার মনে হয় না এটা ঠিক আছে, বাট আমার মনে হয় কি যে ইরান এখন যে পাকিস্তান যে সরকার আছে এইটা আর্মির মাধ্যমে আসছে, এটাতে কোনো সন্দেহ নাই, এবং এটার পিছনে ইউএস এর ভূমিকা সবচেয়ে বড়, এটা তো সন্দেহ নাই। এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় না ইরান এরকম কোনো অ্যাডভান্স করবে পাকিস্তানকে বলার যে তোমরা সাবধানে দেখো বা আমাদের কিছু দিয়ে দাও, বিকজ এটা বরং হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমার কাছে ওটা মনে হয় না, বোঝা গেছে এটা একটা রিজিওনাল একটা রিজিওনাল থেকে অ্যাসিওর করা যে আমরা যা করতেছি বা এখানে পাকিস্তানের খুব বেশি যাতে ইনভলভ বা পাকিস্তানের সঙ্গে যেন তার সম্পর্কের অবনতি না ঘটে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। একটা ডেলিগেশন এমনও হতে পারে যে তারা হয়তো এমফাসিস করতেছে যে তোমাদের বর্ডারটা সাবধান রাখবে, এই দিক থেকে যেন আমাদের উপর কোনো আক্রমণ না আসে। আমার মনে হয় এই পয়েন্টটাতে আমরা যেটা লক্ষ্য করতেছি সেটা হলো যে ইরানের যে রোল বা ইরানের যে ইরান তো সবসময় ডিপ্লোম্যাটিক্যালি একটা রিলেশনশিপ, যদিও বিভিন্ন রকম স্যাংশন এক্ষেত্রে আসছে আমরা দেখেছি। আমার সর্বশেষ পয়েন্ট যেটা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ইরানের উপর তো স্যাংশন অলরেডি ছিল, তারপরে এর কারণে ইসরায়েল আমেরিকাকে যুদ্ধে না জড়াতে পারলেও আমেরিকা এবং ব্রিটেনকে দিয়ে আরও বোধ হয় 13টা 16টা এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে স্যাংশন দিয়েছে, বা এই স্যাংশনগুলো কতক্ষণ কার্যকরী বা কীভাবে হবে অন্য কোনো দেশ বোধহয় করে নাই। এটার ব্যাপারে এটা কি যে এইসব স্যাংশন তো নতুন কিছু না, তাই না? যেমন আপনি দেখেন যে ইরান কিন্তু অনেকটা ক্রিপলড, এবং এই ক্রিপলড হওয়ার পিছনে মূল কারণ তো স্যাংশন। যেমন ইরান তার যে এয়ারফোর্স ইজ ভেরি ওল্ড, ইভেন তাদের যে সিভিলিয়ান এয়ারলাইন্সগুলো আছে, সিভিলিয়ান যে এয়ারক্রাফট আছে, এইগুলো অনেকেই আপনারা জানবেন যে ইরানের যে এয়ারওয়েজ এটার সেফটি রেকর্ড ইজ ভেরি পুয়ার। এটার কারণ এই না যে ইরান খুব নেগলেক্টফুল, এটার কারণ হচ্ছে যে ইভেন সিভিলিয়ান এয়ারক্রাফটগুলোকে সার্ভিস করার জন্য ইরান কিন্তু ওপেন মার্কেট থেকে কিনতে পারে কোনো ইকুইপমেন্ট কিনতে পারে না, এটা ফলে তারা সবসময় ব্ল্যাক মার্কেট থেকে এগুলো কিনতে হয়। তো সিমিলারলি তাদের আরো অনেক আছে, যেমন তাদের অনেক সায়েন্টিফিক প্রোগ্রাম যেগুলো সিভিলিয়ান সায়েন্টিফিক প্রোগ্রাম, ইভেন হেলথ রিসার্চ, এক্ষেত্রে অনেক কষ্ট তাদেরকে করতে হয়। যে কারণে ইরান কিন্তু বরাবরই অধিকাংশ ক্ষেত্রে রিলাই করার চেষ্টা করে যে তারা নিজেরা যতটুকু করতে পারে। যেমন তাদের হেলিকপ্টার প্রোডাকশন একটা যথেষ্ট পরিমাণ তাদের নিজস্ব, তো এরকম আরো প্রোডাকশন তার। So they are quite used to it. It is not going to make it easy for them. স্যাংশন তো অবশ্যই এটার উপর ইফেক্ট থাকবে, কিন্তু এই স্যাংশন তো তারা থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা এই স্যাংশনের পার্ট দিয়ে মোটামুটি এই ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট তার যে ফিউচার রিজিওনাল যে পার্সপেক্টিভ এবং কিছুটা গ্লোবাল পার্সপেক্টিভ আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি এই প্রোগ্রামের ব্যাপারে, যেটা আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্ব ইসলাম চ্যানেলের নিয়মিত প্রোগ্রাম, এই
বিষয়ে কোনো কমেন্টস করতে চান, আপনাদের নিজস্ব কোনো মন্তব্য থাকে অথবা কোশ্চেন করতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে আমাদেরকে ফোন করবেন, আমরা আমাদের গেস্ট বা আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আর একটি ইস্যু বোধহয় আমরা আলোচনা করতে পারবো আমার সময় শেষের দিকে। সেই ইস্যুটি আমরা দেখব যে আমরা জাতিসংঘে যেটাকে আমরা বলি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, এখানে হঠাৎ করে যে প্যালেস্টাইন যে অবজারভার স্টেটাস হিসেবে আছে সেখান থেকে ফুল স্ট্যাটাস বা ফুল মেম্বার হিসেবে দেওয়ার জন্য যে বিষয়টি এসছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আলোচনা করব আমাদের সর্বশেষ সেকশনে। আসুন আমরা আগে ডকুমেন্টারি দেখে নিই, এরপরে ফিরে আসবো আমাদের গেস্টের কাছে। যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে গেল ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পথ। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ভোটাভুটি হয়। নিরাপত্তা পরিষদে আনা খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে 193 সদস্যের সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়। তবে এতে ভেটো প্রয়োগ করে ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের 12টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, আর ভেটো দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে রাশিয়া। আমরা দেখলাম সংক্ষিপ্ত ডকুমেন্টারিটা। স্টেটমেন্টে যেটা আসছে সেটা হচ্ছে যে সম্ভবত আলজেরিয়া এইটার সিকিউরিটি কাউন্সিল মেম্বার হিসেবে 15টা সিকিউরিটি কাউন্সিল এখন তো মেম্বার, যেটা রোটেশনে হয়, তো 15 সিকিউরিটি কাউন্সিল মেম্বার আলজেরিয়া প্রস্তাব দেয়। এরা কিন্তু অলরেডি অবজারভার হিসেবে তাদের রয়ে গেছে জাতিসংঘে। আমার মনে হয় জাতিসংঘের এই অবজারভার স্ট্যাটাস থেকে এটাকে ফুল মেম্বার স্ট্যাটাসে আনার জন্য এই প্রস্তাবটা আসে, এবং এটা ব্যাপক আলোচনার পরে মনে করা হচ্ছিল যে যেহেতু আমাদের যে অবস্থা এখন গাজা এবং প্যালেস্টাইনের যে অবস্থা, সেটাতে আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, তখন আসে নাই, পাশ হয়তো হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আমেরিকা ভেটো দিয়েছে, আর বোধহয় 12টা কান্ট্রি বোধহয় এটাকে সাপোর্ট করেছে। ইভেন ইন্টারেস্টিংলি ফ্রান্সের মতো কান্ট্রিও সাপোর্ট করেছে, কিন্তু বিরত থেকেছে আমাদের ইউকে এবং সুইজারল্যান্ড। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে অবজারভার স্ট্যাটাস আর ফুল মেম্বার স্ট্যাটাস, এই দুটাতে কি আসলে বা ফুল মেম্বার হিসেবে আসলে কি কোনো এটাকে কি সেই টু স্টেট অন স্টেট সলিউশন যেটাকে আমরা বলতেছি, এই ক্ষেত্রে তার কি লাভ হতো, বা এক্ষেত্রে মানে এটা কোশ্চেনটা কি? যখন ইউএন যখন কোনো রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তখন বর্তমান আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সভরেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে মর্যাদা পায়, এবং দ্যাট মিনস তখন তার উপর যদি অন্য কোনো রাষ্ট্র আঘাত করে, ইউএনের একটা দায়িত্ব তখন হবে সেই আঘাতটাকে আলোচনায় আনা কিংবা কোনো ধরনের একটা ব্যবস্থা করা। তো সেই দিক থেকে এটা গুরুত্ব তো আছে, বাট আমার মনে হয় না কেউ এটা মনে করেছে যে এটা হবে, কারণ ইউএস বরাবরই তারা ভিটো দিয়ে আসছে, এই আইডিয়াকে তারা বিরোধিতা করে আসছে। সুতরাং এইবার ইউএস এটা করবে না এরকম কোনো ইন্ডিকেশন কিন্তু ইউএস দেয়নি। ইন্টারেস্টিং হলো ইউকের পজিশনটা, কারণ ইউকের ডেভিড ক্যামেরন ইতিমধ্যে বলেছে যে সে ইয়ে করবে, হ্যাঁ, যে ইউকে মে রেকগনাইজ প্যালেস্টাইন, কিন্তু এখানে ভোট দেওয়ার সময় দেয়নি। এবং ইউকেতে কিন্তু আরেকটা প্রেসিডেন্ট আছে, আপনার মনে থাকবে সম্ভবত 2014-এ ইউকে পার্লামেন্ট কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয় প্যালেস্টাইনকে ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে রেকগনাইজ করতে। হ্যাঁ, তো এবং সেটা হয় এড মিলিবানের নেতৃত্বে, একজন জুইশ পলিটিশিয়ান। তো যদিও সেটা বাইন্ডিং ছিল না, কিন্তু ইউকের একটা লং হেল্ড একটা ট্র্যাডিশন কিন্তু আছে যে তারা প্যালেস্টাইনকে রেকগনাইজ করতে চায়। গভর্নমেন্টের পজিশন ছিল যে ইট শুড বি অ্যাজ পার্ট অফ এ নেগোসিয়েটেড সেটেলমেন্ট, যেটা আমেরিকা বলতেছে, যেটা আমেরিকা বরাবরই এটা বলেছে, কিন্তু আমেরিকা বললেও তার কাজে আর কর্মে সেটা, কারণ সেটেলমেন্টটা কে করবে, সেটেলমেন্ট যদি প্রেসার দিতে হবে, কে ফোর্স করবে সেটা। তো সেই দিক থেকে ইটস ডিসঅ্যাপয়েন্টিং, ইউকের অবস্থানটা ডিসঅ্যাপয়েন্টিং, বাট আউটকামটা আলটিমেটলি নট সারপ্রাইজিং। বাট কোশ্চেনটা এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন রেইজ করেছে সবাই, যে সাধারণত এই সমস্ত জাতীয় প্রপোজালে বা এই জাতীয় ইয়েতে সাধারণত দেখা যায় ফ্রান্স, জাপান এবং কোরিয়া সাধারণত ইউএসের লাইন ফলো করে ইউএসের ইয়েতে, কিন্তু এই ক্ষেত্রে তারা যেটা করেছে সেটা কি মনে হচ্ছে না যে আসলে আমেরিকার যে পলিসি
আমাদের এখনকার গাজা মিডল ইস্টের যে পলিসি সেই ক্ষেত্রে আমেরিকা মোর অ্যান্ড মোর আইসোলেটেড হয়ে যাচ্ছে, যে তার নিজস্ব ইয়েরাও এইটাই কিন্তু প্রথম না, এইটাই প্রথম না। আপনার মনে আছে যে সিকিউরিটি কাউন্সিলে সর্বশেষ যে এই সিজফায়ার প্রস্তাব যখন পাশ হলো, এর আগে কিন্তু বেশ কয়েকটা প্রস্তাব পাশ হয়নি, এবং এর মধ্যে একটাতে ইউকে পর্যন্ত সাপোর্ট করেছে, ফ্রান্স করেছে, সবাই করেছে, কিন্তু ইউএস ভিটো দিয়েছে। হ্যাঁ, তো এইটা ইটস নট ফার্স্ট টাইম, এরকম আরও নজির আছে। বিশেষ করে প্যালেস্তাইন ইস্যুতে এরকম নজির আছে। ফ্রান্স বরাবরই তাদের কিন্তু, যদিও এরা বিভিন্ন সময় ইসরায়েলের সিকিউরিটির ব্যাপারে বলে যে তাদের এই রায় সেই রায়, কিন্তু প্যালেস্তাইন ইস্যুতে তারা যথেষ্ট পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট একটা অবস্থান দেখিয়েছে। হ্যাঁ, তো আমি মোটেও এটাতে সারপ্রাইজ। অর্থাৎ এটাতে সারপ্রাইজ না যে আমেরিকা আইসোলেটেড হয়ে যাচ্ছে বা আমেরিকা তার মিত্রদের কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছে, বাট আলটিমেটলি আরো অনেক ইন্টারেস্ট আছে। তো আমার মনে হয় যে এই আইসোলেশন দিয়ে আমেরিকার পাওয়ার কমে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, এরকম কোনো কনক্লুশন মনে হয় না এখনো ড্র করার সময় এসেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে সিকিউরিটি কাউন্সিলের এই আলোচনার মধ্যে, যেটা একজন খুব নাম করা একজন একাডেমিক লোক, তার একটা বই পাবলিশ হয়েছিল যেখানে এই বিষয়টা প্যালেস্টাইন এবং আলজেরিয়ার মুখপাত্রের আলোচনা আসছে। সেটা হচ্ছে সে বলেছিল যে নেগোসিয়েশন যাই হোক, এটাকে অনলি অপশান হচ্ছে অনলি দে ক্যান লিসেন অর দে উইল লিসেন আইদার প্যালেস্টাইন অথবা ইসরায়েল। সেটা হচ্ছে যে বাই ফোর্স কম্প্রোমাইজ, একটা শব্দ সে ইউজ করেছে, এবং এটা একটা ভেরি ইন্টারেস্টিং বুক অ্যাবাউট, যেটা সে বলে থাকে যে সাউথ আফ্রিকাতে যে প্রবলেম আমরা দীর্ঘদিন ধরে তার যে প্রবলেম ছিল, সেটা কিন্তু আলটিমেটলি ওয়েস্টের বা আলটিমেটলি ওয়ার্ল্ডের অন্যান্য পাওয়ারফুল কান্ট্রি কিন্তু এক ধরনের ফোর্স বলতে বুঝাচ্ছি না টেরোরিজম বা টেরোরিজম, নানা রকম মিলিটারি ফোর্স নয়, এর মধ্যে ইকোনমিক ফোর্স। আপনার কথাটা আমি আরো সহজ করে দিই, যেমন সাউথ আফ্রিকা একগরে যখন হয়ে গেল, তারা ট্রেড করতে পারছে না, কিছু করতে পারছে না, তখন তাদের একটা লস আছে। মানে বিষয় যেটা হচ্ছে যে যেমন আমি প্রফেশনালি I involve myself in negotiation. I'm a mediator. I've done lots of mediation, not at a state level. Mediation একটা প্রিন্সিপাল হচ্ছে যে দুই পার্টির সেটেলমেন্টের পিছনে একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকতে হবে, either to avoid a loss or to gain a benefit. তো এখন সমস্যা হচ্ছে যে ইসরায়েল এখন যে পর্যায়ে আছে, সে অকুপেশন মেনটেন করে তার কোনো লস নাই, এবং প্যালেস্তাইনকে ছাড় দেওয়ার পিছনে তার কোনো গেইন নাই, ভালো মানুষ হওয়া ছাড়া। থ্যাংক ইউ। আমরা আসলে আজকে আমাদের আর সময় নেই, কিন্তু এই ইস্যুটা আমরা কোনো এক সময় আলোচনা করব, এই যে বাই ফোর্স নেগোসিয়েশন কম্প্রোমাইজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো আমাদের এই শোতে একেবারেই সময় নেই, সময় শেষের দিকে। আমন্ত্রণ থাকলো নেক্সট উইকের সাপ্তাহিক মুসলিম বিশ্ব দেখার। ইতিমধ্যে আপনারা যারা কোশ্চেন করতে চান, আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে করতে পারবেন, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ।